হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরেশ accountingcare.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি গত ক্লাসে কস্ট অফ ব্যাংক লোনের সূত্রর মানে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করছি, যে কোশ্চেনে কখন কি থাকলে কোন সূত্র অ্যাপ্লাই করে আমাকে অঙ্ক করতে হবে কস্ট অফ ব্যাংক লোনের। তো আমি আজকে একটা অঙ্কের মাধ্যমে আমি যে গত ক্লাসে 4টি সূত্র শিখেছিলাম সেই 4টি সূত্রের আমি আজকে অঙ্ক করাবো। তো আমি ইতিমধ্যে একটি বোর্ডের মধ্যে অঙ্ক লিখছি, সেটি হলো পদ্মা টেক্সটাইল মিলস ওয়ান টু গ্রো, টাকা 7,50,000 from IFIC Bank at Chittagong branch for 1 year period to meet the working capital requirement. The bank has given alternatives. অর্থাৎ পদ্মা টেক্সটাইল মিলের প্রয়োজন হলো ঋণের প্রয়োজন 7,50,000 টাকা। সেটা কি করবে, সে ফর্ম অর্থাৎ IFIC ব্যাংক চিটাগং ব্রাঞ্চ থেকে 1 বছরের জন্য সে তার কার্যকরী মূলধনটা কি করবে, ঋণ হিসাবে পেতে চায়। তো এখন ব্যাংক কি করছে, দ্য ব্যাংক হ্যাজ গিভেন অল্টারনেটিভ, তাকে কি করছে, ব্যাংক তাকে শর্ত ধরিয়ে দেওয়া হয়েছে, বিকল্পও দেওয়া হয়েছে। তো আমাদের কোশ্চেনের মধ্যে আমাদের মোটামুটি 5টা বিকল্প দেওয়া আছে। তো আমি এর মধ্যে একটা বিকল্প লিখছি এবং প্রশ্ন চাইছে যে হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর পদ্মা টেক্সটাইল মিল, অর্থাৎ পদ্মা টেক্সটাইল মিলের এখন ব্যাংকের যে অল্টারনেটিভগুলো দিয়েছে সেই অল্টারনেটিভগুলোর মধ্যে কোনটা সে পছন্দ করবে এবং সেটা কেন করবে সেটাকে আমাকে অ্যান্সার করতে হবে। আর এর অ্যান্সার করতে গেলে আমাকে সকল অল্টারনেটিভগুলোর ইআর করতে হবে। ইআর করার পর যেটার মান সবচেয়ে কম হবে সেটাকে কি করতে হবে, পদ্মা টেক্সটাইল মিলকে গ্রহণ করতে হবে। তো এখন আমি তো এর আগেই বলেছি যে আমি কমার্স পাবলিকেশনস বই থেকে সবগুলো অঙ্ক অর্থাৎ নতুন বইগুলো থেকে আমি সবগুলোরে প্রতিটারে একটি একটি করে অঙ্ক করাবো। তো আমি এক্সারসাইজ নাম্বার কিন্তু এটা বইয়ে আমাদের 18 নাম্বার, আর নতুন বইয়ে পেজ নাম্বার 203, সেই অঙ্কটাই আমি দেখাচ্ছি। তো তোমরা যখন অঙ্ক করবে অবশ্যই বই খুলে অঙ্কটার সাথে সাথে আমি যে অঙ্ক করাবো সেটা সলিউশন করে আমি বোঝাই দিচ্ছি, সেটা বই ধরে যেন অঙ্কগুলো দেখে দেখে করা হয়। তো যাই হোক, আমার বোর্ডে যেহেতু অত বড় অঙ্ক ধরে না, জাস্ট আমি প্রথম স্যাম্পলটুকু লিখে আমি এরপরে একটা একটা অল্টারনেটিভ লিখব এবং অঙ্কগুলো সলিউশন করে দেব। তাহলে পদ্মা টেক্সটাইল মিলের ঋণের প্রয়োজন ছিল 7,50,000 টাকা। ব্যাংক সে কি IFIC ব্যাংক থেকে 1 বছরের জন্য সে কী করবে, তার কার্যকরী মূলধন গ্রহণ করবে বা পেতে চায়। তো ব্যাংক তাকে কী করে দিছে, কয়েকটি বিকল্প অল্টারনেটিভ ধরাই দিছে, অর্থাৎ 5টা অল্টারনেটিভ থেকে আমাকে ইআর বের করতে হবে। ইআর বের করার পর আমাকে কোনটার ইআর সবচেয়ে কম হয় সেটার আমাকে অ্যান্সার করতে হবে সেটার। তাহলে এখানে বলছে 1 নাম্বার বলছে 14% ইন্টারেস্ট, 1 নাম্বার অল্টারনেটিভ বলা হয়েছে 14% ইন্টারেস্ট উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে অঙ্কটার মধ্যে বলা হয়েছে যে 14% সুদ দেবে কোনো প্রকার কম্পেনসেটিং ব্যালেন্স, বাংলা হচ্ছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত, অর্থাৎ একে সংক্ষেপে সিবি দ্বারা প্রকাশ করা হয়। তো আমি গত ক্লাসে সূত্রগুলো বলছিলাম যে যখন প্রশ্নে আমাদের ইন্টারেস্ট ইন অ্যাডভান্স বা ডিসকাউন্ট বেসিস এবং কম্পেনসেটিং ব্যালেন্স কিছুই বলে দেওয়া থাকবে না, তখন আমাকে ইএআর বা ইআইআর এর সূত্রটি হবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন ইন্টু 100। তো অঙ্কটার মধ্যে দেখা যাচ্ছে 14% ইন্টারেস্ট বলা আছে, কিন্তু এই অঙ্কটার ফুললিটাতে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স কোথাও কোনো এই ওয়ার্ডটা নাই, বা ডিসকাউন্ট বেসিস দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকতে হবে, তাহলে লোন থেকে আমরা ইন্টারেস্ট বাদ দেব। কিন্তু অঙ্কের মধ্যে সেটা বলে দেওয়া নাই, শুধু ইন্টারেস্ট কথা বলা আছে এবং উইথ নো, সাথে বলছে যে কোনো প্রকার ক্ষতিপূরণ উদ্বৃত্ত অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া নাই। তো এখন আমাদের অঙ্কটার সূত্র হবে এরকম যে ইন্টারেস্ট ডিভাইডেড লোন ইন্টু 100, সেই সূত্র প্রয়োগ করে আমাকে অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা আমরা শুরু করে দেই। তো লিখতে হবে 1 নাম্বার রিকোয়ার্ড, যেহেতু আমি অল্টারনেটিভ করতেছি 1 লিখব। তো ইএআর ইকুয়াল লিখতে হবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন ইন্টু 100।
আমাকে হেয়ার করতে হবে। তো ব্রো যেটা বলা আছে, এই ব্রো মানে 7,50,000 টাকা ঋণ গ্রহণ করছে, লোন। এটা হলো লোনের টাকা। লোনের টাকা হলো 7,50,000 টাকা। আর লোন থেকে আমরা জানি সবসময় কি দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, সিবিও দিতে হয়। তাহলে লোন ছিল আমাদের 7,50,000 টাকা, আর এর সুদ বলা হয়েছে প্রশ্নে 14% সুদ। তো 7,50,000 টাকার 14% যদি সুদ কাটি আমি, তাহলে 7,50,000 টাকার 14% আমরা কাটবো। ক্যালকুলেটর চাপবো, লিখবো 7,50,000 গুণন 14, শিফট তারপরে সমান বাটন চাপবো। তাহলে আমাদের 14% সুদ চলে আসবে। সুদ আসবে 1,05,000 টাকা। এখন সূত্রে মান বসাই দেব। ইন্টারেস্টের মান 1,05,000 টাকা, আর লোনের টাকা হচ্ছে 7,50,000 টাকা ইন্টু 100। তো এখন আমাকে 1,05,000 ভাগ 7,50,000 ক্যালকুলেশন করব আমি। ক্যালকুলেশন দাঁড়াবে 0.14 ইন্টু 100। তো ক্যালকুলেশন করে 100 দ্বারা গুণ করলে হবে 14%। এটি হলো প্রথম নাম্বার অল্টারনেটিভের অ্যান্সার। এখন আমি যাব দ্বিতীয় নাম্বার অল্টারনেটিভ করতে। তো দ্বিতীয় নাম্বার অল্টারনেটিভে কি বলছে আমরা একটু দেখব। 12% ইন্টারেস্ট, 12% ইন্টারেস্ট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স, উইথ 10% তো সুপ্রিয় শিক্ষার্থী, তো দ্বিতীয় নাম্বার অল্টারনেটিভ এখন করব আমরা। তো দ্বিতীয় নাম্বার অল্টারনেটিভের প্রশ্নে বলা হয়েছে কি যে 12% ইন্টারেস্ট, কত পার্সেন্ট ইন্টারেস্ট, 12% ইন্টারেস্ট বলা হয়েছে, আর উইথ সাথে বলছে 10% কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে প্রশ্নের মধ্যে এবারও আমরা কি ইন্টারেস্ট সাথে কোনো প্রকার ইন্টারেস্ট ইন অ্যাডভান্স এবং ডিসকাউন্ট কথাটা পেলাম না, তাহলে ইন্টারেস্ট লোন থেকে বাদ যাচ্ছে না। আর কম্পেনসেটিং ব্যালেন্স যেহেতু বলা আছে, তাহলে লোন থেকে আমাকে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দিতে হবে। তো প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেটিকে বাদ দিতে হবে, যেটি দেওয়া থাকবে না সেটি আসবেও না। তো এখন আমি দ্বিতীয় নাম্বার অল্টারনেটিভ করব। তো EAR এর সূত্র এখন দাঁড়াবে ইন্টারেস্ট লোন মাইনাস সিবি। কেন, প্রশ্নে সিবি উল্লেখ আছে সেহেতু আমাকে সিবি বাদ দিতে হবে, উইথ সাথে বলছে, আর অ্যাডভান্স কথা না থাকার কারণে লোন থেকে ইন্টারেস্টটি বাদ যায়নি। তো এখন আমাকে যে কাজটা করতে হবে 12% ইন্টারেস্ট কাটতে হবে, যেহেতু লোনের পরিমাণ 7,50,000 টাকা। আবার আমরা ক্যালকুলেটর হাতে নেই, তাহলে 7,50,000 গুণন 12% কাটবো আমরা। 12% হবে হলো 90,000 টাকা। আর 10% কম্পেনসেটিং ব্যালেন্স যেহেতু বলা আছে, তাহলে কম্পেনসেটিং ব্যালেন্সকে সংক্ষেপে সিবি বলা হয়। তো 7,50,000 টাকার উপর আমাকে 10% কাটতে হবে, তাহলে দাঁড়াবে 75,000 টাকা। তো এখন সূত্রে মান বসাই দিই। তাহলে ইন্টারেস্ট টাকা হলো 90,000 টাকা, আর লোনের টাকা হলো 7,50,000 টাকা, আর সিবির টাকা দাঁড়াবে 75,000 টাকা। এখন আমাকে ইন্টু 100 করতে হবে। তো এখন আমাকে কী করতে হবে, 7,50,000 থেকে 75,000 টাকা মাইনাস করতে হবে, আর উপরে 90,000 আছে, 90,000 রাখলাম, আর 7,50,000 থেকে 75,000 টাকা বাদ দেবো। এখন আমরা 75,000 বাদ দিলে থাকবে হলো 6,75,000 টাকা ইন্টু 100। তাহলে এখন কাজ হলো 90,000 ভাগ 6,75,000, তাহলে রেজাল্ট আসবে 0.1333। এরকম অসংখ্য 3 আছে। তো এর মধ্যে থেকে আমাকে দশমিকের পর 4টি সংখ্যা নিতে হবে। তো যেহেতু আমার অনেকগুলো অসংখ্য মানে এসেছে, আমি এখান থেকে 4টি মান নিয়ে নিলাম। তো এখন গুণ করলে আসবে যে 13.33%।
এটি হলো 2 নম্বর অল্টারনেটিভের অ্যান্সার। তো এরপরে আমি তৃতীয় নম্বর অল্টারনেটিভের অ্যান্সার করে দেখাবো এখন। তো দ্বিতীয় নম্বর অল্টারনেটিভ হয়ে গেল, এখন তৃতীয় নম্বর অল্টারনেটিভে যাব। দেখি তৃতীয় নম্বর অল্টারনেটিভ কি বলছে। তো আমি পাশে বই রাখছি, কেননা যে আসলে কি বই থেকে সবগুলো কোশ্চেন আসলে বোর্ডের মধ্যে উঠাই দেওয়া সম্ভব হয় না, যার কারণে আমি একটি একটি করে অল্টারনেটিভ লিখে দিচ্ছি। তো এবার 3 নম্বর অল্টারনেটিভ বলা হয়েছে যে 12% ইন্টারেস্ট রেট, বলা হয়েছে কি 12% ইন্টারেস্ট রেট অ্যান্ড ব্যাংক ডিডাক্টস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। ব্যাংক ডিডাক্টস মানাটা ভুল হয়ে যাচ্ছে, হবে DEDU, ব্যাংক ডিডাক্টস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। তাহলে ডিডাক্টস মানে হলো বাদ দেওয়া, মানে 12% ইন্টারেস্ট রেট, 12% সুদ দেওয়া হয়েছে এবং ব্যাংক ডিডাক্টস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, এবং ব্যাংক কী করছে, ইন্টারেস্ট ইন অ্যাডভান্স মানে অগ্রিম কী করছে, সুদ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন যেহেতু আমরা জানি যে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স যদি প্রশ্নে বলে দেওয়া থাকে তাহলে ইন্টারেস্ট লোন থেকে বাদ যায়, সেহেতু আমরা এখন আমাদের সূত্র দাঁড়াবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট। এখানে অঙ্কের মধ্যে সিবি দেওয়া নেই, তৃতীয় নম্বর অল্টারনেটিভ অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া নেই, সেহেতু আমরা সিবি মাইনাস করব না। তো এখন আমাদের ইয়ারের সূত্র দাঁড়াবে ইন্টারেস্ট লোন মাইনাস সিবি ইন্টু 100। অনেকের প্রশ্ন, তাহলে আমরা উপরে উপরে তো ইন্টারেস্ট মাস্ট বি সূত্রের মধ্যে থেকে যাবে, কিন্তু নিচের মধ্যে যা কিছু পরিবর্তন নিচের মধ্যে হবে, অর্থাৎ লোন থেকে কোনটা বাদ যাবে কোনটা বাদ যাবে না সেটা নিচের মধ্যেই করতে হবে। তো আমাদের প্রশ্নে যখন যেটা বলে দেওয়া থাকবে সেটাকে বাদ দিতে হবে, যেহেতু ইন্টারেস্ট ইন অ্যাডভান্স বলা আছে সেহেতু আমরা লোন থেকে ইন্টারেস্ট বাদ দেবো, সেহেতু আমরা কী দেবো, লোন থেকে ইন্টারেস্ট বাদ দেবো। আমরা একটু আগে 12% ইন্টারেস্ট কাটছিলাম, তো যেহেতু এখানে সিবি বলে দেওয়া নাই তো আমরা সিবি রাখবো না। তাহলে 7,50,000 টাকার 12% আমরা সুদ কাটছিলাম কত টাকা, 90,000 টাকা। 7,50,000-এর উপর 12% আমরা কাটছিলাম 90,000 টাকা। তো 90,000 টাকা হলো ইন্টারেস্ট, লোন হলো 7,50,000 টাকা, মাইনাস ইন্টারেস্ট হবে 90,000 টাকা ইন্টু 100। তো 90,000 লিখলাম। তো 7,50,000 যেহেতু আছে, 7,50,000 থেকে 90,000 বিয়োগ করব, থাকবে হলো 6,60,000 টাকা, 6,60,000 টাকা ইন্টু 100। তো এখন কাজ হবে আমার 90,000 ভাগ 6,60,000, তাহলে দাঁড়াবে হলো 0.1363 দেওয়া আছে, যেহেতু 3-র পরের সংখ্যা 6 দেওয়া আছে তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে বসাতে হবে, অর্থাৎ 3কে এখন আমাকে 4 বানিয়ে নিতে হবে ইন্টু 100। তো এখন 100 দ্বারা গুণ করলে দাঁড়াবে যে 13.64%। এটি হচ্ছে তৃতীয় নম্বর অল্টারনেটিভের অঙ্ক। তো এরপরে আমাকে 4 নম্বর অল্টারনেটিভ দেওয়া আছে, তো সেটা আমরা এখন লিখব। তো আমরা 4 নম্বর অল্টারনেটিভ পড়ি, যে বলা আছে 11% ইন্টারেস্ট, 11% ইন্টারেস্ট rate with 20% compensating balance, 20% balance and
ব্যাংক ডিডাক্টস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, ব্যাংক ডিডাক্টস তো আমাদের প্রশ্নে আমরা এখন যে নাম্বার রিকোয়ারমেন্ট করতে যাব সেটা হলো 4 নাম্বার। তো 4 নাম্বারে বলছে যে 11% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স অ্যান্ড ব্যাংক ডিডাক্টস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। তো অঙ্কের মধ্যে এখন দেখা যাচ্ছে যে 11% সুদও আছে এবং সুদের শেষে আমাদের বলছে ব্যাংক ডিডাক্টস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, মানে অগ্রিম সুদ কেটে নিছে। তো আমরা জানি যে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স যদি প্রশ্নে বলে দেওয়া থাকে তাহলে ইন্টারেস্ট লোন থেকে বাদ যায়, আর পাশাপাশি উইথ বলা হয়েছে মানে সাথে 20% কম্পেনসেটিং ব্যালেন্সও আছে, ক্ষতিপূরণ উদ্বৃত্তও আছে। তার মানে প্রশ্নটা ফুলফিল, অর্থাৎ প্রশ্নতে দুটোই প্রশ্নের মান বলে দেওয়া আছে, যে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্সও বলে দেওয়া আছে, ইন্টারেস্ট ইন অ্যাডভান্স কথাও বলে দেওয়া আছে। তো তখন আমাকে পরিপূর্ণ সূত্রটা লিখতে হবে। তো সূত্রটা দাঁড়াবে তাহলে সূত্র হবে লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস সিবি ইন্টু 100, কারণ অঙ্কে দুটো মানেই বলে দেওয়া আছে। তাহলে এখন আমাকে 11% ইন্টারেস্ট কাটতে হবে। তো 11% এখন আমরা ইন্টারেস্ট কাটবো। 7,50,000 গুণন 0.11, 82,500। আর কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া আছে সিবির পরিমাণ 7,50,000 টাকার উপর আমাকে কাটতে হবে 20% সিবি কাটবো এখন আমরা। তো 7,50,000 টাকার সিবি হবে 7,50,000 গুণন 0.20%, তো দাঁড়াবে হলো 1,50,000 টাকা। তো এখন আমাদের ইন্টারেস্ট দাঁড়ালো 82,500 টাকা, আর লোন ছিল আমার 7,50,000 টাকা, ইন্টারেস্ট হলো 82,500 টাকা এবং সিবি ছিল 1,50,000 টাকা ইন্টু 100। তো এখন আমি ক্যালকুলেশন করব। তো আমাকে কি করতে হবে, 7,50,000 থেকে 82,500 মাইনাস করব এবং 1,50,000 মাইনাস করব। তাহলে টাকা দাঁড়াবে 82,500, 5,17,500 ইন্টু 100। তো এখন ক্যালকুলেশন করে নেই, 82,500 ভাগ 5,17,500, 82,500 ভাগ 5,17,500 ভাগ করলে দাঁড়াবে 0.1594 ইন্টু 100। তো ক্যালকুলেশন করে দাঁড়াবে 15.94%। এটি হলো 4th নাম্বার অল্টারনেটিভের অ্যান্সার। তো আমি গত ক্লাসে এই 4টি সূত্র শিখিয়েছিলাম, তো এই 4টি সূত্রেরই অ্যান্সার আমি করে দেখালাম। এর পরবর্তীতে আমি পরে যে অল্টারনেটিভ 5 নাম্বার দেওয়া আছে সেটার পরের দিন আমি সূত্রর সাথে সাথে আমি অঙ্কটার সলিউশন করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর জানিয়ে দিবেন যে আসলে ভিডিওটাতে কোনো প্রকার কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।